আমাদের আন্দামান সফরের প্রথম দিন ভোর 5:45 ফ্লাইট ধরে পৌঁছালাম ঠিক সকাল 8টায় কোর্টব্লাডের ভিসাবার্কার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই প্রথমবার ফ্লাইট জার্নির এক্সপিরিয়েন্স কেমন ছিল, কি কি রুলস রেগুলেশন ফলো করতে হয়, ফ্লাইট সম্পর্কিত সমস্ত তথ্য নিয়ে অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে আমাদের এই চ্যানেল টু রাকসাকে, যার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন অথবা আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারেন। তো প্রথমে আমরা এয়ারপোর্ট থেকে সোজা পৌঁছে গেলাম হোটেলে, আর সেখানে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট দেন দুপুরে লাঞ্চ সেরেই বেরিয়ে পড়ি ভারতবর্ষের এক ঐতিহাসিক স্থান সেলুলার জেল দেখতে, যাকে আমরা কালাপানি নামেও জানি। সেলুলার জেলে ঢুকতে হলে টিকিট কাটতে হবে, যার মূল্য পার হেড 30 টাকা। তো আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম, আর ঢুকেই দেখতে পেলাম দুপাশে রয়েছে দুটো গ্যালারি, যেখানে রয়েছে সেলুলার জেল ও স্বাধীনতা সংগ্রামের নানা কাহিনী। ভারতবর্ষে কতজন স্বাধীনতা সংগ্রামী এই জেলে ছিলেন তার সঠিক সংখ্যা জানা না গেলেও রয়েছে বহু স্বাধীনতা সংগ্রামীদের নাম। স্বাধীনতা সংগ্রামের অনেক ইতিহাস জানতে পারলাম এখানে এসে, যা আমি আগে কখনো জানিনি। তাহলে আসুন কিছু ইতিহাস আপনাদের সাথেও শেয়ার করি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সেলুলার জেলের আরেক নাম কালাপানি কি সাজা, আর এই কালাপানি কথাটি কালপানির বিবর্তিত রূপ। এই কালপানি কথাটির অর্থ হলো এখানে যে সকল ভারতীয়দের বন্দি করে আনা হতো তারা আর ভারতবর্ষের মেনল্যান্ডে ফেরত যেতে পারতেন না, এদের এখানে আজীবন কারাদণ্ডে থাকতে হতো, যার অর্থ হলো কাল বা সমান। আর চাইলেও পালাতে পারতেন না, কারণ চারিদিকে ছিল বঙ্গোপসাগর অর্থাৎ জল বা পানি, তাই একে বলা হতো কালপানি কি সাজা, যা আজ কালাপানি কি সাজা নামে আমরা জানি। জানেন তো, ব্রিটিশ সরকার প্রথমে এই সেলুলার জেল তৈরি করেননি। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর ইংরেজদের মনে হলো আন্দামানে বসতি গড়ে তুলতে হবে, তাই 10ই মার্চ 1858 সালে 200 জন বিদ্রোহী সৈনিকদের নিয়ে আসে, আর তাদের এখানে বিভিন্ন কাজে নিযুক্ত করে, যেমন চাষাবাদ করা, জঙ্গল পরিষ্কার করা, রাস্তা বানানো, এই সব। প্রথমে ইংরেজরা বন্দীদের উপর টর্চার করতো না সেইভাবে। আন্দামানে প্রথম জেল তৈরি হয় 1867 সালে ভাইপার দ্বীপে। জেলটি ছিল সেলুলার জেলের থেকে অনেকটাই ছোট। যখন 1872 সালে 8ই ফেব্রুয়ারিতে শের আলী, তখনকার ভারতের ভাইসরয় লর্ড মেয়রকে গলায় খুঁট চালিয়ে হত্যা করে, তখন তাকে ভাইপার জেলে ফাঁসি দেওয়া হয়। এবং ইংরেজরা তখন মনে করেন যে আন্দামানে যে সকল বন্দী আছে তারা মেনল্যান্ডের বন্দীদের থেকে অনেক মজাতে আছে, তাই ইংরেজরা মনে করলো বন্দীদের একসাথে একটি ক্যাম্পাসে রেখে তাদের ওপর টর্চার করবে, আর তখনই সেলুলার জেলের নির্মাণের কথা মাথায় আসে। তাই 1893 সালে ব্রিটিশরা এই জেল তৈরি করা শুরু করে, আর শেষ হয় 1906 সালে। প্রথমে তারা ভেবেছিলেন 3 বছরে জেলটা তৈরি করার কাজ শেষ করবে, আর খরচের এস্টিমেট করেছিল 5,17,352 টাকা। কিন্তু প্রথম 3 বছরে লেগে যায় পাহাড় কেটে জমি সমান করতে, তারপর 10 বছর লেগে যায় পুরো জেলটা তৈরি করতে, অর্থাৎ মোট 13 বছর জেলটা তৈরি করতে সময় লাগে। আর খরচ বেড়ে দাঁড়িয়েছিল 7,83,994 টাকা। এই পুরো বিল্ডিংটা তৈরি করতে 3 কোটি ইট লেগেছিল। জেলটি তৈরি হয়েছিল সাইকেলের হুইলের মতো, তাতে 7টা বিল্ডিং ছিল, আর এই 7টা বিল্ডিংই একটা সেন্ট্রাল টাওয়ারের সাথে যুক্ত ছিল। আর এই টাওয়ার থেকে 24 ঘন্টা পুরো জেলের বাউন্ডারির ওপর নজর চালাতো, এবং টোটাল 693টা সেল তৈরি করা হয়, আর একটা সেলে একজন করেই স্বাধীনতা সংগ্রামীদের রাখা হতো। যেহেতু প্রত্যেকটা খুপড়ি বা ঘর একই মাপের ছিল, তাই এদেরকে একটা সেল বলা হতো, আর সেই থেকেই এই জেলটির নাম হয় সেলুলার জেল। প্রতিটি সেলের মাপ ছিল 13.5 ফুট বাই 7.5 ফুট, আর হাইটে ছিল 10 ফুট, আর একটাই ভেন্টিলেশন ছিল যেটা 8 ফুট ওপরে। সেলগুলো এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে একজন বন্দী অন্য বন্দীদের দেখতে না পারে বা কথা বলতে না পারে, আর বিল্ডিংগুলো তৈরি করা হয়েছিল একে অপরের বিপরীত মুখ করে। প্রত্যেক সেলের ডোরলকগুলো করা হয়েছিল অনেকটাই দূরে, যাতে হাতে চাবি পেলেও তালা না খুলতে পারে। দরজার পাশে আরেকটা হোল থাকত, যেখান থেকে খাবার দেওয়া হতো লোহার থালা ও বাটিতে, আর খাবারে থাকতো ডাল, একটা সবজি আর রুটি। খাবার ততটাই দেওয়া হতো যতটাতে একটা মানুষ বেঁচে থাকতে পারে, পেট ভরার জন্য নয়। আর সারাদিনে 2বার খাবার জল দিত,
আর বন্দীদের দিনে 3 বার বাইরে বের হতে দিত বাথরুম পায়খানা করবার জন্য, তাও ইংরেজদের নির্ধারিত সময়। বাকি সময়ের জন্য একটা পাত্র দেওয়া থাকতো সেলের ভিতরে, যা সারাদিনে একবারই পরিষ্কার করতে আসতো। সেলুলার জেলের 7টি উইংসের মধ্যে এখন 3টি অবশিষ্ট রয়েছে, 1 নম্বর, 7 নম্বর ও 6 নম্বর। তাতে টোটাল 283টা সেল অবশিষ্ট রয়েছে। বাকি 4টে বিল্ডিং নানা কারণে ধ্বংস হয়ে যায়, যার অন্যতম কারণ ছিল 1941 সালের ভূমিকম্প, আর তাতে ভেঙেছিল ওয়াচ টাওয়ারের উপরের অংশ আর বিল্ডিংয়ের কিছু কিছু অংশ। তারপরে সেগুলোকে আর ঠিক করা হয়নি। এরপর 1942 থেকে 1945 সালের মধ্যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন জাপানিজরা আন্দামান 3.5 বছরের জন্য কবজা করে থাকেন, তখন জেলের ভেঙে যাওয়া অংশ থেকে ইট বের করে বাংকার তৈরি করে। এবং এরপর ভারতবর্ষের স্বাধীনতার পরে 1964 সালে যে অংশগুলো থাকার অযোগ্য হয়ে গিয়েছিল, সেই অংশগুলোকে হাটিয়ে একটা হসপিটাল তৈরি করা হয়, যা এখন আন্দামানের সবচেয়ে বড় হসপিটাল। নাম গোবিন্দ বল্লভ পান্ত হসপিটাল। এই জেলে যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের রাখা হতো, তাদের উপর অত্যাচার ছিল অমানবিক। প্রত্যেক বন্দীদের প্রতিদিন হয় 30 পাউন্ড নারকেল তেল, নয়তো 10 পাউন্ড সর্ষের তেল অথবা 4 পাউন্ড নারকেলের দড়ি তৈরি করার কাজ দেওয়া হতো। আর এই কাজগুলো যদি কোনো স্বাধীনতা সংগ্রামী করতে না চাইতেন বা কেউ সারাদিন ওই কাজটা করে উঠতে না পারতেন, তাদের তখন দেওয়া হতো কঠোর শাস্তি। এইখানেই সেই শাস্তির উদাহরণের স্বরূপ একটি মডেল তৈরি করা হয়েছে, যা দেখলে গায়ে কাটা দিতে বাধ্য। এবং আরও এক শাস্তি ছিল, যেখানে একজন স্বাধীনতা সংগ্রামীকে জেলের বাইরের দেয়ালে টাঙানো হাতখড়ির মধ্যে হাত বেঁধে দাঁড় করিয়ে রাখা হতো দিনে টানা 8 ঘন্টা এবং টানা 1 সপ্তাহ। এখানেও ক্ষান্ত থাকতেন না তারা। তারপরে 2 দিন ধরে এই বস্তার ড্রেসটি পরিয়ে রাখতো, তাতে গরমে গায়ে চুলকানি উঠে যেত। আমরা এখনকার এই গরমে সহ্য করতে পারি না, কিন্তু তারা আন্দামানের এই গরমের মধ্যেও এই শাস্তি ভোগ করতেন এই দেশের জন্য। এছাড়াও আরও অনেক অনেক অমানবিক অত্যাচার চলতো তাদের ওপর। এই 7 নম্বর বিল্ডিংয়ের পাশেই ছিল এই ওয়ার্ক হাউসটি, যেটা আগে অনেকটাই বড় ছিল, তবে এখন প্লেসটা ছোট করে উপরের শেড সাইডগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে। এইটা হলো অরিজিনাল মেশিন, যেখান থেকে নারকেল তেল বা সর্ষের তেল বার করতে হতো, আর তার পাশেই রয়েছে অরিজিনাল নারকেল দড়ি তৈরি করার মেশিন। এই মেশিনগুলো আগে অনেকগুলোই ছিল, কিন্তু এখন একটাই অবশিষ্ট রয়েছে। এই 7 নম্বর বিল্ডিংয়ের শেষে রয়েছে ফাঁসি ঘর। এই ফাঁসি ঘরে কতজন পলিটিক্যাল ফ্রিডম ফাইটারকে ফাঁসি দেওয়া হয়েছিল তার কোনোই রেকর্ড নেই। এই ফাঁসি ঘরের উপরের বিম, নিচে পাটাতন, বাঁ দিকে লিভার অরিজিনাল, তবে দড়িটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। এই ফাঁসি ঘরের লাগোয়া বিল্ডিংয়ের 3 তলা শেষের ঘরেই রাখা হয়েছিল বীর সাভারকরজিকে। প্রত্যেক বছরেই প্রত্যেক বন্দীদের সেল চেঞ্জ করা হতো, কিন্তু বীর সাভারকরজিকেই একই ঘরে টানা 10 বছরও রাখা হয়েছিল, যাতে তিনি উপর থেকে ফাঁসিঘর দেখে ডিপ্রেশনে চলে যান। এই হলো সেই সেলটি যেখানে বীর সাভারকরজিকে রাখা হতো, তাই এই সেলটিকে তার নামেই উৎসর্গ করা হয়েছে এবং এখানে তার ব্যবহৃত লোহার থালাবাটি, গায়ের চাদরও সংরক্ষিত করা আছে। সেলুলার জেলে 1909 সাল থেকে 1938 সালের মধ্যে সারা ভারতবর্ষে অনেক রাজ্য থেকেই নতুন 650 জন স্বাধীনতা সংগ্রামীদের আনা হয়েছিল, আর অন্যান্য বন্দী ছিল অসংখ্য। এই জেলে থাকা বেশ কয়েকজন স্বাধীনতা সংগ্রামীদের নাম লেখা আছে ফলকে। এই সেলুলার জেলে টোটাল 6 জন স্বাধীনতা সংগ্রামী শহীদ হয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন ইন্দুভূষণ রায়। এই জেলেই মেন্টাল এবং ফিজিক্যাল টর্চার সহ্য করতে না পেরে নিজের সেলেই 8 ফিট ভেন্টিলেশনে নিজের ড্রেসকে দড়ির মতন করে বেঁধে ঝুলে আত্মহত্যা করেছিলেন। এছাড়াও ছিলেন পণ্ডিত রাম রাক্তাওয়ালি, যিনি ব্রাহ্মণ ছিলেন এবং তাকে তার ধাগা পরতে দেওয়া হয়নি বলে তিনি হাঙ্গার স্ট্রাইক করেছিলেন, আর তাতে তার মৃত্যু হয়েছিল। এছাড়াও আরও 3 জন স্বাধীনতা সংগ্রামী, মহাবীর সিং, মোহিত মৈত্র আর মোহিত কিশোর নামদাস, তারা সেলুলার জেলের অত্যাচারের বিরুদ্ধে হাঙ্গার স্ট্রাইক করেছিলেন। ইংরেজরা তাদের এই স্ট্রাইককে বন্ধ করার জন্য জোর করে পাইপ ঢুকিয়ে খাবার খাওয়াতে যাওয়ায় তাদের মৃত্যু হয়েছিল।
এদের সকলেরই স্ট্যাচু সেলুলার জেলের বাইরে পার্কে দেখতে পাওয়া যায়। এই সেলুলার জেল ইংরেজরা পুরোপুরি বন্ধ করে জানুয়ারির 1938 সালে। 1937 সালে যখন স্বাধীনতা সংগ্রামীরা 35 ধরে হাঙ্গার স্ট্রাইক করে, তখন গান্ধীজি, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কংগ্রেসের ওয়ার্কিং কমিটি মেম্বাররা টেলিগ্রাম করে হাঙ্গার স্ট্রাইক বন্ধ করতে বলেন এবং ভরসা দেন ইংরেজরা তাদের উপর আর অত্যাচার করবেন না। তারপরেই প্রেসারে পড়ে ইংরেজরা ঠিক করে যে আর নতুন করে কোনো স্বাধীনতা সংগ্রামীদের এই সেলুলার জেলে আনবেন না এবং আস্তে আস্তে সমস্ত বন্দীদের মেনল্যান্ডে ফিরিয়ে দিতে থাকে। এইভাবে 1937 সালের সেপ্টেম্বর থেকে জানুয়ারি 1938 সালের মধ্যে সকল স্বাধীনতা সংগ্রামীদের মেনল্যান্ডে ফিরিয়ে দেন। আন্দামানে এই কালাপানিকে সাজা চলে 1858 সাল থেকে 1938 সাল পর্যন্ত। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর জাপানিরা 1942-এ যখন আন্দামান দখল করেন, তখন ইংরেজরা আন্দামান ছেড়ে পালিয়ে যায়। যেহেতু ইংরেজরা আন্দামান থেকে চলে গিয়েছিল, সেই হিসাবে আন্দামান এক প্রকার স্বাধীন হয় ইংরেজদের থেকে, কারণ জাপানিদের সাথে নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ ফৌজও ছিল ইংরেজদের তাড়াবার জন্য। তবে জাপানিদের দখলের সময় এই আন্দামানে বসতি করে থাকা কিছু শিক্ষিত স্বাধীনতা সংগ্রামী যারা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স এবং আইএনএ মেম্বার ছিলেন, তাদেরকে জাপানিরা ইংরেজদের স্পাই মনে করতেন এবং যাদের উপর সন্দেহ হতো তাদেরকে জেলে আনা হতো এবং টর্চার করা হতো ইংরেজদের থেকে অনেক বেশি, এবং কিছু কিছু কর্মীকে গুলি করেও মেরে ফেলেছিল। এরপরে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্দামানে 3 দিনের ভিজিটে আসেন 29, 30 এবং 31শে ডিসেম্বর 1943 সালে, এবং 30শে ডিসেম্বর 1943 সালে তিনি আন্দামানে ভারতীয় পতাকা উত্তোলন করেন এবং আন্দামানকে স্বাধীন ভারতীয় ভূমি বলে ঘোষণা করেন এবং আন্দামানের নাম রেখেছিলেন শহীদ দ্বীপ আর নিকোবরের নাম রেখেছিলেন স্বরাজ দ্বীপ। এরপর আবার ইংরেজরা জাপানিদের ওপর হামলা করেন এবং 7ই অক্টোবর 1945 সালে জাপানিরা ইংরেজদের কাছে সারেন্ডার করে এবং 18ই অক্টোবর জাপানিরা আন্দামান ছেড়ে চলে যায়। এরপরে ইংরেজরা আন্দামানে 1.5 বছর থাকে। তারপর 1947 সালে ভারতের স্বাধীনতার পর তারাও আন্দামান ছেড়ে চলে যায়। 1979 সালে 11ই ফেব্রুয়ারি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই এই সেলুলার জেলকে জাতীয় স্মারক স্মৃতিস্তম্ভ হিসাবে স্বীকৃতি দেন। মেন গেটে ঢোকার পরেই 2টো অমর জ্যোতি জ্বালানো আছে বীর স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে। শুনেছি 24 ঘন্টা জ্বালানো থাকে এই অমর জ্যোতি, যার গ্যাস ফ্রিতে সাপ্লাই দেয় এলপিজি। সন্ধেবেলায় এখানে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে এই কঠিন নৃশংস ইতিহাসকে চোখের সামনে তুলে ধরা হয়, যা শুনলেও দেখলে গায়ে কাঁটা দিতে বাধ্য। তবে আমাদের দুর্ভাগ্য, এখানে কিছুদিনের জন্য লাইট অ্যান্ড সাউন্ড বন্ধ রয়েছে, তাই আমরা লাইট অ্যান্ড সাউন্ডের অপেক্ষা না করে বেরিয়ে পড়লাম কর্বিন কভ বিচের দিকে সন্ধ্যেবেলাটা সমুদ্রের পাড়ে কাটাতে। সেলুলার জেলের এই ইতিহাস কিছুটা হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম, তবে এই দৃঢ় সত্য ইতিহাসের পুরোটা জানতে হলে আপনাদের অবশ্যই এখানে আসতে হবে। সেলুলার জেল থেকে কর্বিন কভ বিচের দূরত্ব 5.8 কিলোমিটার। সন্ধ্যেবেলায় বেশ ভিড় হয় জায়গাটায়, চারিদিকে সাজানো গোছানো আর বেশ কিছু ওয়াটার অ্যাক্টিভিটিসও হয়। আজকের দিন আর আজকের এই ভিডিও আমাদের এখানেই শেষ করলাম। কাল যাব আমরা হ্যাভলক আইল্যান্ডে। হ্যাভলকের কোথায় কি ঘুরলাম, কোথায় থাকলাম, সে সব কিছু নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই। Without you here, can't sleep, can't breathe. I need you here, right next to me. Thoughts in my head, racing. We can't go on like this anymore. I'm done with the games we're playing. I'm over it. Yeah, I gotta let you go. Oh, yeah, I gotta let you go. Yeah, I gotta let you go.